হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করব অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আজকের টপিকটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 24। অলরেডি কিন্তু আমরা 23 আলোচনা করে নিয়েছি, বিগত বছরের বিভিন্ন যে প্রশ্ন উত্তর। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি 24, অর্থাৎ 24তম পার্ট। অলরেডি আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করছি। প্রত্যেকে ভালো করে পিডিএফ গুলো পড়ে যাও, ঠিক আছে? প্রত্যেকে পড়ে যাও, আশা করছি প্রত্যেকেরই ভালো ইন্টারভিউ হবে। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। যে যে প্রশ্নগুলো করেছিল সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো। ওকে, চলো। আর ভিডিও ডেসক্রিপশন অবশ্যই ফলো করো, তাহলে কিন্তু আমাদের বিভিন্ন লিঙ্কগুলো পেয়ে যাবে। সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। ওকে, চলো। দেখো, ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্ন বলা হয়েছে মজারু বইটির নাম কেন মজারু রাখা হয়েছে। খুবই ভালো একটা প্রশ্ন। বলা হয়েছে মজারু বইটির নাম কেন মজারু রাখা হয়েছে। এই প্রশ্নটা কিন্তু ইন্টারভিউ করেছিল, এবং আমি মজারু, বিহান, কুটুম কাটাম এই সমস্ত বই নিয়ে আলাদা আলাদা সব ভিডিও করেছি, পিডিএফও তোমাদেরকে দিয়েছি। বলো তাহলে মজারু বইটির নাম কেন মজারু রাখা হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষণকে আনন্দময় ও আতঙ্কহীন করতে বইটি তৈরি করা হয়েছে। বইটি ছবি নির্ভর কর্মপত্র হিসাবে উপস্থাপন করা হয়েছে, যাতে শিশুরা হাসতে খেলতে পারে। তাই এই বইটির নাম রাখা হয়েছে মজারু। অর্থাৎ মজারু কথাটির অর্থ হচ্ছে মজার ছলে শিক্ষার্থীরা বিষয়টিকে শিখবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। মজারু বইটিতে নেক্সট দেখো, বলছে মজারু বইটিতে উল্লেখিত দুটি নীতিমূলক গল্পের নাম বলুন। কারণ আমাদের এই গল্পে বিভিন্ন নীতিমূলক গল্প রয়েছে, তো বিভিন্ন যে নীতিমূলক গল্প রয়েছে তার মধ্যে দুটি নীতিমূলক গল্পের নাম বলুন। একটা হচ্ছে তৃষ্ণার্ত কাক, আর একটা হচ্ছে খরগোশ ও কচ্ছপের দৌড়। আমরা এই গল্পটা কিন্তু অনেকে জানি, খরগোশ ও কচ্ছপের দৌড়। এই খরগোশ ও কচ্ছপের দৌড় এই গল্পটি কে লিখেছেন, কে বলতে পারবে বলো? এর আগের ক্লাসে বলেছিলাম আমি, প্রথম ক্লাসে, এটা কে লিখেছেন? ইসপ লিখেছেন, তাই না? এই গল্পটি কে লিখেছেন? ইসপ লিখেছেন, মাথায় রাখতে হবে। তারপর আঙুর এবং শিয়ালের যে গল্পটা, আঙুর ফল টক, এই গল্পটা কে লিখেছে? ইসপ লিখেছে। তাহলে ইসপের গল্পগুলো নিয়ে আমি কিন্তু ক্লাস করিয়েছিলাম। এগুলো কিন্তু ইন্টারভিউয়ের কোর টপিক। যারা এখনো পর্যন্ত আগের ক্লাসগুলো দেখোনি, ভিডিওর প্লে লিস্ট চেক করো, প্লে লিস্টে গিয়ে সমস্ত ক্লাসগুলো দেখে নাও। নেক্সট দেখো, মজারু বইটির রূপায়ণ কে করেছেন? এটা নাম হবে কি? বিপ্লব মণ্ডল। তাহলে মজারু বইটির রূপায়ণ কে করেছেন? বিপ্লব মণ্ডল। মজারু বইটি কোন সাল থেকে প্রথম প্রাক প্রাথমিক শ্রেণীতে দেওয়া হয় এবং কাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে? মানে কাকে শ্রদ্ধা করার জন্য এই বইটি দেওয়া হয়েছে? 2016 সালে প্রথম প্রাক প্রাথমিক শ্রেণীতে দেওয়া হয়েছে। মদন মোহন তর্কালঙ্কারের দ্বিশত জন্মবার্ষিকীতে এই বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য এই বইটি দেওয়া হয়েছিল। তাহলে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তাহলে মজারু বইটি কবে দেওয়া হয়েছিল? 2016 সাল থেকে। কি জন্য দেওয়া হয়েছিল? মদন মোহন তর্কালঙ্কারের যে 200তম জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি করার জন্য এই বইটি প্রথম সেই দিনে দেওয়া হয়। নেক্সট দেখো, মজারু বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ কে করেছিলেন? গৌতম চট্টোপাধ্যায়। খুব ইম্পর্টেন্ট। মজারু বইটির প্রচ্ছদ অলঙ্করণ কে করেছেন? গৌতম চট্টোপাধ্যায়। নেক্সট দেখো, ইউজিসি কথাটি প্রথম কোন কমিশন ব্যবহার করে? ইউজিসি কথাটি প্রথম কোন কমিশন ব্যবহার করে? ইউজিসি, যেটার পুরো নাম হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। আমরা প্রত্যেকে জানি, যেমন হচ্ছে আমাদের প্রাইমারির ক্ষেত্রে কি হয়? প্রাইমারি বোর্ড অফ সেকেন্ডারি, প্রাইমারি বোর্ড অফ এডুকেশন। হাই স্কুলের ক্ষেত্রে কি হয়? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। ঠিক তেমনি কলেজ লেভেলে কি রয়েছে? ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। ওকে, আর ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের কথা প্রথম বলেছিল কে? রাধাকৃষ্ণন কমিশন। আর এই রাধাকৃষ্ণন কমিশন হয়েছিল 1948 থেকে 49 সালে। আর এই কমিশনের প্রধান ছিলেন কে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট দেখো, এমন এক শিক্ষার্থী যে শুনতে পায় না, কথা বলতে পারে না এবং দেখতে পায় না, তাকে কিভাবে ইংরেজি লেটার শেখাবেন? একটা তোমার ক্লাসে কোনো একটা শিশু রয়েছে যে কোনো শুনতে পায় না, দেখতে পায় না, তাকে তুমি ইংরেজি লেটারগুলো কিভাবে শেখাবে? স্পর্শ পদ্ধতি। কেন? কারণ সে দেখতে পায় না। দেখতে পায় না বলে আমি তাকে স্পর্শ পদ্ধতি বলবো এবং ব্রেল পদ্ধতিতে শেখাবো। নেক্সট দেখো, মিড ডে মিল আইন কবে পাশ হয়েছিল? মিড ডে মিল আইন পাশ হয়েছিল 15ই আগস্ট 1995 সালে। নেক্সট হচ্ছে, পশ্চিমবঙ্গে মিড ডে মিল কবে চালু হয়?
2003 সালে। নেক্সট, মিড ডে মিলের উদ্দেশ্য কি ছিল? মিড ডে মিল নিয়ে একদম ডিটেলসে ক্লাস করানো আছে, মিড ডে মিল নিয়ে সমস্ত পিডিএফস দেওয়া আছে, একটু ভালো করে মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা তোমরা বলো তো, এখন বর্তমানে প্রাথমিক শ্রেণীতে মিড ডে মিলের মাথা পিছু কত টাকা দেওয়া হয়? হ্যাঁ ঠিক বলেছ, 6 টাকা 78 পয়সা, ঠিক আছে? চলো নেক্সট দেখো, মিড ডে মিলের উদ্দেশ্য কি ছিল? মিড ডে মিলের মূল উদ্দেশ্য হলো প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পুষ্টির ঘাটতি দূর করা এবং তাদের সুস্বাস্থ্যের সুনিশ্চয়তা প্রদান করা। এর মাধ্যমে শিশুদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত বাড়ে, স্কুল ছুট কমে যায় এবং শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। পাশাপাশি খাবার ভাগাভাগি ও একসঙ্গে খাওয়ার অভ্যাসের মাধ্যমে সামাজিক সমতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে ওঠে। বুঝতে পেরেছি? ক্লিয়ার? সুন্দর করে গুছিয়ে বলা আছে ছোট করে। ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র রেডি রয়েছে। তো তোমরা চাইলে সেগুলোকে পারচেস করে সামান্য অর্থের বিনিময়ে সেগুলো তোমরা কিনে পড়তে পারবে। এখানে প্রত্যেকটা ফোল্ডার দেওয়া আছে, দেখতে পাচ্ছ, আদার্স, ইংরেজি, গণিত, শ্রেণী বই, ভূগোল, বাংলা, ডিএলএড বই, সহজ পাঠ, প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং সমস্ত জেলা এবং প্রত্যেকটা টপিক, অর্থাৎ যার যে সাবজেক্টে অনার্স, এখানে দেখতে পাচ্ছ অনার্স বলে একটা পিডিএফ দেওয়া আছে, দেখতে পাবে তোমরা এখানে রয়েছে অ্যাকচুয়ালি। এই দেখো অনার্স সাবজেক্ট, এই অনার্স সাবজেক্ট মানে এখানে যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু পিডিএফ কিন্তু দেওয়া আছে। তো তোমরা যদি আমাদের পিডিএফগুলো পারচেস করতে চাও অবশ্যই আমাকে এসএমএস করবে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি ক্লিক করো, জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে প্রচুর পিডিএফ তোমাদের ওপেন হয়ে যাবে। তারপরে যদি চলে আসো এখানে বাংলাতে যদি ওপেন করো, যাদের বাংলাতে অনার্স তাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে, গ্রামার রয়েছে। তাছাড়া যদি চলে আসি আমরা ইংরেজিতে যাদের অনার্স তারা যদি এখানে ক্লিক করো, এখানে প্রত্যেকটা ইংরেজি সাহিত্য মানে ইংরেজি সাহিত্য থেকে কী কী প্রশ্ন আসবে সব কিছু দেওয়া আছে। এছাড়াও যদি আমরা শ্রেণী বইয়ে ক্লিক করি, অর্থাৎ এখানে দেখতে পাবো আমাদের শ্রেণীতে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোর ভেতর থেকে কী কী প্রশ্ন করবে সব কিছু সুন্দর করে রাখা আছে। আবার যদি আদার্সে ক্লিক করি, এখানে আমাদের যে ফোল্ডারটা ওপেন হবে, জাতীয় সঙ্গীত, জাতীয় গান, জাতীয় পতাকা, এনসিইআরটি সমস্ত কিছু, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, মডেল স্কুল, মানে এর থেকে জেড পর্যন্ত ইন্টারভিউর জন্য যা যা দরকার, ন্যাশনাল এডুকেশন পলিসি, সব কিছু তোমাদের কভার করা আছে, প্রত্যেকটা জিনিস। গণিত অঙ্ক থেকে যাদের যে সাবজেক্ট অনার্স আছে, এছাড়াও গণিত থেকে যে প্রশ্নগুলো করবে সব কিছু দেওয়া আছে। তো তোমরা ভূগোল বা পরিবেশ থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে, তোমরা ইজিলি কিন্তু সমস্ত কিছু পড়তে পারবে, ঠিক আছে? যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, পিডিএফগুলোকে কিনে নাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। নেক্সট দেখো, কালবৈশাখী ঝড় কোন মাসে হয়? এটা হচ্ছে কি এপ্রিল ও মে মাসে। ক্লাস 1-এর বইয়ে কালবৈশাখী ঝড় কোন কবিতায় উল্লেখ রয়েছে? কাঁচা আম, এই প্রশ্নটা করেছিল, কাঁচা আম। নেক্সট দেখো, কাঁচা আম কবিতাটি কার লেখা? ইম্পর্টেন্ট, কাঁচা আম কবিতাটি লেখা হচ্ছে সুখলতা রাও। নেক্সট দেখো, পাঠ্যক্রম এবং পাঠ্যসূচির মধ্যে পার্থক্য কি? পাঠ্যক্রম হলো একটি নির্দিষ্ট শ্রেণী বা স্তরে শিক্ষার্থীদের কি শিখতে হবে, কিভাবে শিখতে হবে এবং কোন কোন শিক্ষাগত অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হবে তার একটি বিস্তৃত পরিকল্পনা। এতে পাঠ্যসূচি ছাড়াও শিক্ষণ পদ্ধতি, সহশিক্ষা কার্যক্রম, মূল্যায়ন, আচরণ গঠন সব কিছু এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে। তাহলে পাঠ্যক্রমের মধ্যে কি কি অন্তর্ভুক্ত থাকে? যে শিক্ষা সহায়ক যে উপকরণ থাকবে, তারপরে হচ্ছে তোমার যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিগুলো থাকবে, এছাড়াও শিক্ষার্থীদেরকে কোন কোন বিষয়গুলো শেখাবো, কিভাবে শেখাবো, কতটুকু শেখাবো, সমস্ত কিছু এর মধ্যে কিন্তু ইনক্লুড থাকে। আর পাঠ্যসূচি কোনগুলো? পাঠ্যসূচি হলো পাঠ্যক্রমের একটি অংশ, যেখানে শুধু কোনো একটি বিষয় থেকে কোন কোন টপিক বা বিষয়বস্তু আমরা পড়াবো। তাহলে পাঠ্যসূচি হচ্ছে একটা সংকীর্ণ রূপ আর পাঠ্যসূচি একটি বিস্তৃত রূপ, তাই না? চলো নেক্সট দেখো, নেক্সট বলছে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমটা কি? বলছে যে পাঠ্যক্রমের শিক্ষার্থী হাতে কলমে শিখে এবং ভবিষ্যতে স্বনির্ভর হয় তাকে কি বলছে? কর্মকেন্দ্রিক। কর্ম মানে কি? কর্মের মাধ্যমে যে শিক্ষার্থীরা শিখবে, অর্থাৎ হাতে কলমে যখন শিক্ষার্থীরা শিখবে সেটাকে আমরা কি বলবো? কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম। নেক্সট দেখো, পৃথিবীতে সবচেয়ে বেশি ধান উৎপন্ন কোথায় হয়? চীন। মাথায় রাখবে, পৃথিবীতে সব থেকে ধান উৎপন্ন কোথায় হবে? চীন। ভারতীয় সংবিধান রচনা করতে কতদিন সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন। ভারতীয় সংবিধান রচনা করতে কতদিন সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন। চলো নেক্সট দেখো, পরের প্রশ্ন বলছে যে
ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কে লিখেছেন? এই প্রশ্নটা করেছিল। দেখো, সংবিধানের বেসিক জিনিসটা সবাইকে পড়ে যেতে হবে। এগুলো থেকে কিন্তু প্রত্যেক ইন্টারভিউ করবে প্রশ্ন, প্রত্যেককে জিকে পার্ট সবাইকে পড়ে যেতে হবে। প্রত্যেকে পড়ে যেও কিন্তু। সমস্ত নোটসপত্র দেওয়া আছে, একটু পড়ে যেও, এখনো সময় আছে, একটু পড়ে যেও। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কে লিখেছেন? ডক্টর B.R. আম্বেদকর। প্রথম জাতীয় শিক্ষানীতি কবে গঠিত হয়েছিল? 1986 সালে। জাতীয় শিক্ষানীতি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 স্তরগুলি কি কি রয়েছে? 5+3+3+4, যেটাকে কি বলছে? ফাউন্ডেশনাল স্টেজ 5 বছর, 3 বছরের প্রি প্রাইমারি রয়েছে, আর 2 নম্বর হচ্ছে কি প্রিপারেটরি স্টেজ, যেটা 3 থেকে 5 বছরের, মানে ক্লাস 3 থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। আর মিডিল স্টেজ যেটা 3 বছরের, যেটা হচ্ছে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত। আর সেকেন্ডারি স্টেজ যেটা হচ্ছে 4 বছরের, যেটা হচ্ছে কি 9 থেকে 12 পর্যন্ত। তাহলে এই স্টেজগুলো একটু ভালো করে মাথায় রাখবে, তার সঙ্গে বয়সগুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করো। ঠিক আছে, চলো নেক্সট দেখো। নেক্সট বলছে সুকুমার রায়ের লেখা দুটি বইয়ের নাম বলুন। ইন্টারভিউ প্রশ্ন করেছিল, একটা হচ্ছে কি আবোল তাবোল, আর একটা হচ্ছে হযবরল। নেক্সট কোশ্চেন হচ্ছে মজারু বইটির কয়েকটি বৈশিষ্ট্য বলুন। এই প্রশ্নটা করেছিল ইন্টারভিউ, মজারু বইটির কয়েকটি বৈশিষ্ট্য বলুন। বলছে রঙিন চিত্রের সাহায্যে শিশুদের উপযোগী বিভিন্ন গল্প উপস্থাপন করা হয়েছে, বিভিন্ন জ্যামিতিক চিত্র সম্পর্কে পরিচয় করানো হয়েছে, সংখ্যা গোনা, জিনিসের আকার আকৃতি চেনানো ইত্যাদি বিষয়ে রঙিন চিত্রের মাধ্যমে শেখানো হয়েছে। নেক্সট দেখো, কুটুম কাটাম বইটি কোন শ্রেণীতে দেওয়া হয়? এটি হচ্ছে প্রাথমিক শ্রেণীতে দেওয়া হয়। কুটুম কাটাম বইটির অর্থ কি? এটা হচ্ছে কি খুরকুটো বা ফেলে দেওয়া জিনিস দিয়ে ছবি বা জিনিস তৈরি করা, যেমন গাছের ছাল, শেকড়, খড়, কাগজ ইত্যাদি দিয়ে তৈরি। বলছে কুটুম কাটাম বইটির বৈশিষ্ট্য কি? কুটুম কাটাম বইটির বৈশিষ্ট্য হচ্ছে ডট, মানে ডট ডট লাইন বা বিন্দু যোগ করে ছবি আঁকানোই প্রধান বৈশিষ্ট্য। ছোট বড় লম্বা বেটে কম বেশি ইত্যাদি ধারণা দেওয়া, ডট যোগ করে অক্ষর লেখা শেখানো, উল্টো ছবির ধারণা দেওয়া ইত্যাদি। নেক্সট দেখো, কুটুম কাটাম বইটির ভাবমূল কি রাখা হয়েছে? আনন্দময় এবং কর্মভিত্তিক শিখন। কুটুম কাটাম বইটির আসলে কি? এটি একটি আসলে কর্মপত্র। এই টপিকের উপরে ডিটেলসে ক্লাস করিয়েছিলাম, শুধু আজকে প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করাচ্ছি, মানে কি কি প্রশ্ন করেছিল। নেক্সট দেখো, কুটুম কাটাম বইটির গ্রন্থ নির্মাণে বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান কে ছিল? এটা ছিল অভিক মজুমদার। কুটুম কাটাম বইয়ের এই যে কুটুম কাটুম বইটির এই কাটুম কথাটির মানে কি? এই কাটুম কথাটির মানে হচ্ছে ফেলে দেওয়া বা খুঁজে পাওয়া বস্তু দিয়ে তৈরি শিল্প। কুটুম কাটাম বইটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত একটি ছবির নাম বলুন। ভারত মাতা। বর্তমান যুগের একজন বিখ্যাত কুটুম কাটাম শিল্পীর নাম বলুন। উৎপল চক্রবর্তী। বিহান বইটি কবে দেওয়া হয়? বিহান বইটি দেওয়া হয়েছিল 2013 সালে। বিহান বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ কে করেছিলেন? বিদিশা মুখোপাধ্যায়। বিহান বইটি কাদের জন্য দেওয়া হয়েছে? এটি এখন বর্তমানে শিক্ষক বা শিক্ষিকাদের জন্য দেওয়া হয়েছে। বিহান বইটির বৈশিষ্ট্য বলুন। তাহলে বিহান বইটির বৈশিষ্ট্য কি হবে? বিহান বইটির বৈশিষ্ট্য কি? এই বইয়ে শিশুর সার্বিক বিকাশের দিকগুলো তুলে ধরা হয়েছে। প্রচুর গান, ছড়া, গল্প, নাটক যুক্ত আছে, যা শিশুকে আনন্দের মাধ্যমে শিখতে সাহায্য করে। বইটি খেলা ও সক্রিয়তা ভিত্তিক শিক্ষণ পদ্ধতির ওপর ভিত্তি করে তৈরি, তাই শিশুদের শেখা আরও সহজ ও প্রাণবন্ত হয়। এছাড়া এটি শিক্ষকদের বা শিক্ষিকাদের জন্য একটি দিক নির্দেশিকা হিসাবেও কাজ করে। নেক্সট দেখো, নেক্সট বলছে বিহান শব্দটির অর্থ কি? বিহান শব্দটির অর্থ হচ্ছে সকাল বা প্রভাত। নেক্সট কোশ্চেন দেখো, বিহান বইটির ভাবমূল কি? এই বইটির ভাবমূল কি হবে দেখে নাও। তাহলে বিহান বইটির ভাবমূল হচ্ছে খেলা ও সক্রিয়তা ভিত্তিক শিখন। নেক্সট কোশ্চেন, সহজপাঠ বইটির ওপরে যে গাছটির ছবি রয়েছে তার নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ইন্টারভিউ করা প্রশ্ন। 3 পাহাড়ি বট গাছ, এর নাম কি হবে? 3 পাহাড়ি বট গাছ। সহজ পাঠে উল্লেখিত যে নদীর নাম মহাভারতেও রয়েছে তার নাম কি? কি হবে? আত্রাই নদী। খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে সহজ পাঠ অনুসারে ভৈসা দে, এই কথা মাথায় রাখো, ভৈসা দে এটি আসলে কি? এটা হচ্ছে মোষের, মানে মহিষের দুধের তৈরি দই,
মহিষের দুধের তৈরি দইকে কি বলা হয়? ভৈষা দই। সহজ পাঠ বইটির মূল উদ্দেশ্য কি? শিশু মনের উপযোগী, সহজ সরল, বাস্তবিক, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশকে চিত্রসহ সহজভাবে উপস্থাপন করাই এই বইটির মূল উদ্দেশ্য। চলো নেক্সট দেখো, সহজ পাঠ বইয়ের ছবিগুলি কোন পদ্ধতিতে অঙ্কিত? এটা হচ্ছে লিনোকাট পদ্ধতিতে, লিনোকাট। নেক্সট দেখো, সহজ পাঠ বইটি কবে কোথায় প্রকাশিত হয় এবং জনসমক্ষে কে প্রকাশ করেন? এটির প্রকাশকাল হচ্ছে 1937 বঙ্গাব্দ বৈশাখ মাসে, ইংরেজি হচ্ছে মে মাসের 1930 সাল। প্রকাশ স্থান ছিল শান্তিনিকেতন। জনসম্মুখে প্রকাশ করেছিলেন যোগানন্দ রায়। সহজপাঠ বইটি কয়টি খণ্ডে বিভক্ত? এই বইটির 4টি টোটাল খণ্ড রয়েছে। আমরা জানি প্রথম এবং দ্বিতীয় খণ্ড আমাদের প্রাথমিক শ্রেণীতে পড়ানো হয় এবং বাকি যে তৃতীয় এবং চতুর্থ খণ্ড রয়েছে সেগুলো মানে বিশ্বভারতীতে উচ্চ শিক্ষায় পড়ানো হয়ে থাকে। সহজপাঠ বইয়ে টুনটুনি কোথায় বাসা বেঁধেছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, সহজপাঠ বইটাকে ভালো করে পড়তে হবে তোমাদের। আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে নোটস বানিয়ে দিয়েছি, পড়ে নেবে। সহজপাঠ বইয়ে টুনটুনি কোথায় বাসা বেঁধেছে? কুল গাছে। নেক্সট কোশ্চেন, প্রথম শ্রেণীর সহজপাঠ বইয়ের শেষ 2 লাইন কি ছিল? কবু ভাবি পাখি হয়ে উড়িব গগনে, কখনো হবে না সে কি যাহা ভাবি মনে। এরকম প্রশ্ন ইন্টারভিউ করে। চলো নেক্সট দেখো, সহজ পাঠ শব্দটি একটি না দুটি শব্দ? এটা হচ্ছে দুটি শব্দ, একটা হচ্ছে কি সহজ আর একটা হচ্ছে পাঠ। নেক্সট কোশ্চেন, সহজ পাঠে উল্লেখিত একটি দেশের নাম বলুন। কি হবে? বাংলাদেশ। প্রাথমিক বিদ্যালয়ে সঠিক মূল্যায়নের জন্য কি কি বিষয়ের উপরে গুরুত্ব দেওয়া উচিত? প্রাথমিক বিদ্যালয়ে সঠিক মূল্যায়নের জন্য প্রথমেই শিক্ষার্থীর বয়স, স্তর ও শেখার প্রতি বিবেচনায় নিতে হবে। শুধু লিখিত পরীক্ষার উপর নির্ভর না করে মৌখিক, পর্যবেক্ষণ এবং প্রকল্প কর্ম কার্যভিত্তিক মূল্যায়নকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। শিক্ষার্থীর বোধগম্যতা, দক্ষতা, অংশগ্রহণ এবং সৃজনশীলতা ও আচরণগত পরিবর্তন এসব দিক সমানভাবে বিবেচনা করা উচিত। পাশাপাশি মূল্যায়ন যেন উৎসাহ ব্যঞ্জক হয় এবং শেখার ঘাটতি চিহ্নিত করে, তা পূরণের সুযোগ তৈরি করে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই যে পয়েন্টটা বললাম এগুলো কিন্তু একটু সুন্দর করে পড়ে নিজের মতো করে রেডি করবে, ঠিক আছে? নেক্সট দেখো, সহজ পাঠে উল্লেখিত বাঘ কোথায় আছে? এটা ইম্পর্টেন্ট রয়েছে। সে বনে থাকে বা গাছে থাকে, পাখি ডালে আছে, ফুল, এরকম একটা আছে না পড়া। তাহলে সহজ পাঠ বইয়ে উল্লেখিত বাঘটি কোথায় আছে? সেটা আছে আমবনে। আমবনে বাঘ থাকে আছে। কারা ঘরে বসে এক মনে বই পড়ে? আমি এটার উপর ক্লাস করেছিলাম। সহজ পাঠের পিডিএফ গুলো প্রত্যেকে ভালো করে পড়ো। তাহলে কারা ঘরে বসে এক মনে বই পড়ে? সেটা হচ্ছে 29 জ র ল ব, ঠিক আছে? 29 জ র ল ব। চলো নেক্সট দেখো, কে কুয়ো থেকে জল তোলে? সহজ পাঠ বইয়ে কে কুয়ো থেকে জল তোলে? সেটা হবে কি? চুনি মালি। ইম্পর্টেন্ট, চুনি মালি। প্রত্যেকেই আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র কিনেছো এবং পড়াশোনা করছো, কিন্তু তোমাদেরকে একটা কথা বলবো, শুধু নিজে পড়লে হবে না, মক ইন্টারভিউ ক্লাসে তোমাদেরকে সেটাকে প্রতিফলন করতে হবে। তাই তোমাদের প্রিপারেশন কতটা সঠিক হয়েছে সেটা দেখার জন্য আমাদের প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য একটা নতুন কোর্স চালু হচ্ছে, যেখানে আমাদের অভিজ্ঞ শিক্ষক বা শিক্ষিকারা রয়েছেন, যারা কিন্তু প্রতিনিয়ত তোমাদেরকে ডেমো প্র্যাকটিস করাবেন, তোমাদের মক ইন্টারভিউ নেবে, যেটা কিন্তু তোমাদের সম্পূর্ণ ইন্টারভিউ যেমনভাবে হবে ঠিক সেইভাবেই কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে। তো তোমরা যারা আমাদের সঙ্গে মক ইন্টারভিউ ক্লাস করতে চাইছো অনলাইনে, ক্লাসটা অনলাইন গুগল মিটে হবে। তো তোমরা যদি মক ইন্টারভিউ ক্লাস করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো। সেখানে খুবই অল্প ফিস রয়েছে, অ্যাডমিশন নাও, কারণ সুযোগ একবারই আসে, এই সুযোগটাকে মিস করো না। সামান্য কিছু টাকার জন্য হয়তো তোমরা ভাবছো যে নিজেরাই প্র্যাকটিস করবো, এটা করো না, কারণ নিজেদের ভুলটা তোমরা নিজেরা কখনো আইডেন্টিফাই করতে পারবে না। তাই প্রত্যেকে আমি বলবো, প্রত্যেকে কিন্তু আমাদের ক্লাসে জয়েন করো এবং নিজের প্রিপারেশনকে আরও সুন্দর করে তোলো। নেক্সট দেখো, টিয়া পাখি কি কথা বলে? সহজ পাঠ বইয়ে টিয়া পাখি কি কথা বলে? ইম্পর্টেন্ট, সহজ পাঠ বইয়ে টিয়া পাখি কি কথা বলে? কি হবে? রাম রাম, হরি হরি, এই কথাগুলো বলে। আমাদের ছোট নদী বলতে কোন নদীকে বোঝানো হয়েছে? এটাকে নাগর নদী, মতান্তরে খোয়াই নদী বা কোপাই নদী। নেক্সট দেখো, সহজ পাঠে কারা গরুর গাড়ি চালায়? সহজ পাঠে গরু গাড়ি চালায় ম, বংশীবদন, তামিজ মিয়া ইত্যাদি। সহজ পাঠে কোন কোন মালির কথা জানা যায়? চুনি মালি এবং ভোলা মালি।
কোন নদীতে বন্যা দেখা গিয়েছে? কর্ণফুলী নদীতে। গেইলা কোথায়? গেইলা শহরটি কোথায় অবস্থিত? গেইলা এটা হচ্ছে বরিশালে অবস্থিত। তারপর হচ্ছে কচু পাতা থেকে কি পড়ে? সহজ পাঠ বইয়ে কচু পাতা থেকে কি পড়ে? টুপ টুপ করে হিম পড়ে। এগুলো কিন্তু সব সহজ পাঠের পড়া, এগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন, ঠিক আছে? তাই প্রত্যেকে কিন্তু সহজ পাঠ বইটিকে ভালো করে পড়ো, ভালো করে পড়ো। অযথা গ্রুপে কাট অফ কত যাবে, আই কি হবে ওয়াই কি হবে এই বলে সময় নষ্ট করো না। পড়ো পড়ো পড়ো, কাট অফ যাই যাক না কেন তোমাকে চাকরিটা পেতে হবে, এটা কিন্তু মাথায় রাখো, ঠিক আছে? নাল ফুল কি? নাল ফুল হচ্ছে শাপলা ফুলকে নাল ফুল বলা হয়। নেক্সট কোশ্চিন, সারিগান কি? মাঝি মাল্লাদের শ্রম সংক্রান্ত লোকসঙ্গীত। তাহলে এটাও বলতে পারো সারিগান হচ্ছে যে কৃষিকাজ যারা করে অর্থাৎ কৃষক বা যারা তোমার মাঝি রয়েছে তারা নৌকো চালানোর সময় বা ধান কাটার সময় যে একসঙ্গে সুর করে যে গানটা গায় সেটাকে বলবো আমরা সারিগান। দুটি পশু এবং দুটি পাখির নাম বলুন যেটি সহজ পাঠে উল্লেখিত রয়েছে। একটা হচ্ছে কি পশু হচ্ছে বাঘ, হাতি, পাখি হচ্ছে মাছরাঙা, হাঁস ইত্যাদি। কয়েকটি ফুল এবং তার ঋতুর নাম বলুন সহজ পাঠে উল্লেখিত। সবগুলো কিন্তু সহজ পাঠে উল্লেখিত। একটা ফুল হচ্ছে কি অপরাজিতা, বেল, নাল, শিউলি। এরা কোথায় হয়? ঋতু হচ্ছে শরৎ, বর্ষা ইত্যাদি। উস্ত্রী নদী কোথায় রয়েছে? এটি ঝাড়খণ্ডে রয়েছে উস্ত্রী নদী। নেক্সট দেখো, একজন শিক্ষার্থীর নখ কামড়ানোর অভ্যাস আছে। শিক্ষক হিসাবে তার এই আচরণ সংশোধনের জন্য আপনি কি পদক্ষেপ গ্রহণ করবেন? একজন শিক্ষক হিসাবে প্রথমে আমি শিশুটির নখ কামড়ানোর কারণটি বোঝার চেষ্টা করব। তারপর তাকে ব্যক্তিগতভাবে কোমলভাবে বুঝিয়ে বলবো যে এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অভ্যাসটি পরিবর্তনের জন্য আমি তাকে বিকল্প আচরণ শেখাবো, যেমন হাত ভাঁজ করে রাখা বা পেন্সিল ধরে রাখা। পাশাপাশি যখন সে নখ বা কামড়ানোর চেষ্টা করবে বা নখ মানে নখ না কামড়ানোর চেষ্টা করবে, যখন সে নখ কামড়াবে না, পাশাপাশি যখন সে নখ না কামড়ানোর চেষ্টা করবে তখন তাকে প্রশংসা বা ছোট উৎসাহ প্রদান করব। শ্রেণীকক্ষে তাকে ব্যস্ত ও মনোযোগী রাখতে বিভিন্ন কার্যক্রমে যুক্ত করব। এইভাবে ধীরে ধীরে তাকে ভালো অভ্যাসে অভ্যস্ত করব। চলো নেক্সট কোশ্চেন দেখো, বক্সিগঞ্জ বর্তমানে কোথায় অবস্থিত? সহজ পাঠে উল্লেখিত বক্সিগঞ্জ শহরটি কোথায় রয়েছে? বাংলাদেশের জামালপুর। কোন বর্ণমালা বাদল দিনে ঘরে বসে ছাতা নিয়ে কোন বর্ণমালা বাদল দিনে ঘরে ছাতা নিয়ে যায়? তালবস্য, মূর্ধন্য ষ, দন্তস্ব। রামবাবু কোন কোন ফুল তোলে এবং তার বাড়িতে আজ কি রয়েছে? রাম বনে ফুল পাড়ে, পড়েছো না কবিতাটা? সেটা। তাহলে রাম কিন্তু বেল, জবা, নাল ফুল তোলে, তার বাড়িতে পুজো আছে। গৌর কোটা ভরে কি রাখে? গৌর মোহরি রাখে কোটা ভরে। নেক্সট দেখো, গৌর কি করে এসেছিল? কোথা থেকে এসেছিল? নৌকো করে গৌরীপুর থেকে এসেছিল। ভালো করে কিন্তু সহজ পাঠ বইটা পড়বে, নাহলে কোনো প্রশ্নের আনসার করতে পারবে না। নেক্সট দেখো, সহজ পাঠ কি সত্যিই সহজ বলে আপনি মনে করেন? সহজ পাঠ বইটির নানান নামকরণ সত্যি সার্থক, কারণ এটি শিশুদের মানসিক স্তর অনুযায়ী পরিবেশ, প্রকৃতি ও সমাজের সঙ্গে পরিচয় করায়। যদিও বইটির বিষয়বস্তু সরল ভাষায় লেখা, তবুও তার মধ্যে ব্যঞ্জনা ও রহস্য আছে যা শিশুদের কৌতূহল জাগায় এবং অনুসন্ধিৎসু মানসিকতা গড়ে তোলে। তাই বলা যায় সহজ পাঠ সত্যি সহজ, কিন্তু একই সঙ্গে বৈচিত্র্যপূর্ণ এবং শিক্ষামূলক একটি শিশু পাঠ্য। তাহলে সুন্দর করে কিন্তু মুখস্থ করে নেবে। ওকে, চলো, বলছে সহজ পাঠ বইয়ে 3টি শালিক ঝগড়া করে কিন্তু ছবিতে 2টি শালিক দেখা যায় কেন? চলো নেক্সট দেখো, সহজ পাঠে 3টি শালিক ঝগড়ার কথা বলা হলেও ছবিতে 2টো শালিক দেখানো হয়েছে। এর কারণ হলো শিশুরা স্বভাবতই কল্পনাপ্রবণ ও কৌতূহলী। ছবিতে 2টো শালিক দেখে তারা স্বাভাবিকভাবে ভাবে যে তৃতীয় শালিকটি কোথায়। এই প্রশ্ন তাদের পর্যবেক্ষণ ক্ষমতা ও কল্পনা শক্তিকে জাগিয়ে তোলে। তারা নিজেদের মতো করে তৃতীয় শালিকটিকে চিন্তা করবে এবং তাদের ইচ্ছাকৃতভাবে 2টো শালিকের ছবি রাখা হয়েছে। 2টো শালিকের কথা রাখা হয়েছে এই জন্য যাতে শিশুরা ভাবতে পারে যে আমাদের তৃতীয় শালিকটা কোথায় রয়েছে, যাতে শিশুরা ভাবতে পারে, এই জন্য। ঠিক আছে, প্রচুর প্রশ্ন দেওয়া আছে, প্রচুর প্রশ্ন দেওয়া আছে। নেক্সট দিন তোমাদের বাকিগুলো আলোচনা করব, ঠিক আছে? আর তোমরা যারা আমাদের পিডিএফ গুলো কিনতে চাইছো, দেখো সময় কিন্তু খুবই কম। আমাদের পিডিএফ এর সমস্ত কিছু কভার করা আছে, ওয়ার্ল্ড টোটাল কভার করা আছে। তোমরা ভালো করে পড়ে যাও, আশা করছি প্রত্যেকের ইন্টারভিউ ভালো হবে। আমি সমস্ত টপিক সমস্ত কিছু কভার করে দিয়েছি পিডিএফ এ, ঠিক আছে? তো যারা আমাদের নোটসগুলো কিনতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো এবং নোটসগুলোকে বাই করো। ওকে, প্রচুর তথ্য দেওয়া আছে, প্রচুর, পড়ে শেষ করতে পারবে না। ওকে, চলো নেক্সট দিন আলোচনা করবো। আজকে এই পর্যন্ত, ভালো থেকো,
থ্যাংক ইউ। ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র রেডি রয়েছে। তো তোমরা চাইলে সেগুলোকে পারচেস করে সামান্য অর্থের বিনিময়ে সেগুলো তোমরা কিনে পড়তে পারবে। এখানে প্রত্যেকটা ফোল্ডার দেওয়া আছে, দেখতে পাচ্ছ আদার্স, ইংরেজি, গণিত, শ্রেণী বই, ভূগোল, বাংলা, ডিএলএড বই, সহজ পাঠ, প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং সমস্ত জেলা এবং প্রত্যেকটা টপিক, অর্থাৎ যার যে সাবজেক্টে অনার্স। এখানে দেখতে পাচ্ছ অনার্স বলে একটা পিডিএফ দেওয়া আছে, দেখতে পাবে তোমরা এখানে এখানে রয়েছে অ্যাকচুয়ালি। এই দেখো অনার্স সাবজেক্ট, এই অনার্স সাবজেক্ট মানে এখানে যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু পিডিএফ কিন্তু দেওয়া আছে। তো তোমরা যদি আমাদের পিডিএফগুলো পারচেস করতে চাও অবশ্যই আমাকে এসএমএস করবে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি ক্লিক করো, জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে প্রচুর পিডিএফ তোমাদের ওপেন হয়ে যাবে। তারপরে যদি চলে আসো এখানে বাংলাতে যদি ওপেন করো, যাদের বাংলাতে অনার্স তাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে, গ্রামার রয়েছে। তাছাড়া যদি চলে আসি আমরা ইংরেজিতে যাদের অনার্স তারা যদি এখানে ক্লিক করো, এখানে প্রত্যেকটা ইংরেজি সাহিত্য মানে ইংরেজি সাহিত্য থেকে কী কী প্রশ্ন আসবে সব কিছু দেওয়া আছে। এছাড়াও যদি আমরা শ্রেণী বইয়ে ক্লিক করি, অর্থাৎ এখানে দেখতে পাবো আমাদের শ্রেণীতে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোর ভেতর থেকে কী কী প্রশ্ন করবে সব কিছু সুন্দর করে রাখা আছে। আবার যদি আদার্সে ক্লিক করি, এখানে আমাদের যে ফোল্ডারটা ওপেন হবে, জাতীয় সঙ্গীত, জাতীয় গান, জাতীয় পতাকা, এনসিইআরটি সমস্ত কিছু, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, মডেল স্কুল, মানে এর থেকে জেড পর্যন্ত ইন্টারভিউর জন্য যা যা দরকার, ন্যাশনাল এডুকেশন পলিসি, সব কিছু তোমাদের কভার করা আছে প্রত্যেকটা জিনিস। গণিত অঙ্ক থেকে যাদের যে সাবজেক্ট অনার্স আছে, এছাড়াও গণিত থেকে যে প্রশ্নগুলো করবে সব কিছু দেওয়া আছে। তো তোমরা ভূগোল বা পরিবেশ থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে, তোমরা ইজিলি কিন্তু সমস্ত কিছু পড়তে পারবে, ঠিক আছে, যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, পিডিএফগুলোকে কিনে নাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো।